আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা শুরু করব আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রথম ক্লাস। তো এই কোর্সে ইনশাআল্লাহ ডিফারেনশিয়াল ইকুয়েশনের ইউনিভার্সিটি আন্ডারগ্রেড লেভেলে যা কিছু আছে সব কিছু কভার করা হবে ইনশাআল্লাহ। তো এই প্রথম ভিডিওটাতে আমরা আজকে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনিশন, ক্লাসিফিকেশন এবং এটার ডিগ্রি, অর্ডার অ্যান্ড লিনিয়ারিটি নিয়ে কথা বলবো। অ্যান্ড দেন ইনশাআল্লাহ আমরা অনেকগুলো প্রবলেম সলভ করব। অ্যান্ড প্রত্যেকটা ভিডিওতে আমি চেষ্টা করব যে অনেক বেশি প্রবলেম সলভ করানোর অ্যান্ড প্রত্যেকটা রুলস এর পেছনে লজিকটা বুঝিয়ে দেওয়ার, যাতে করে আমরা সহজে প্রত্যেকটা রুলস মনে রাখতে পারি। আদারওয়াইজ আসলে অনেক বেশি রুলস আছে এই টপিকটার, দ্যাটস ওয়াই এগুলো মনে রাখা অনেক বেশি ডিফিকাল্ট ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য লজিক বিহাইন্ড অল অফ দিস। তো লেটস স্টার্ট। তো আমরা শুরু করব একটা প্রবলেম দিয়ে। প্রবলেমটা আমাদেরকে বলতেছে যে suppose that an object is falling in the atmosphere near sea level. Formulate a differential equation that describes the motion. তো এখানে আমাদেরকে বলা হচ্ছে যে অ্যাটমসফিয়ারের ভেতর দিয়ে সি লেভেলের কাছাকাছি একটা বস্তু উপর থেকে পড়ছে। এখন এই বস্তুর গতির ব্যাখ্যা দেওয়ার জন্য আমাদেরকে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন বানাইতে বলতেছে। আচ্ছা, তো ফার্স্টে আমরা সিনারিওটা বোঝার জন্য একটা চিত্র আঁকানোর চেষ্টা করি। তো এটা হলো আমাদের বস্তু, অ্যান্ড এই বস্তুটা উপর থেকে নিচের দিকে পড়তেছে। তাহলে নিচের দিকে পড়ার কারণ কি? অবশ্যই গ্র্যাভিটেশনাল পুল, পৃথিবীর গ্র্যাভিটেশনাল পুল এই বস্তুটার ওপরে নিচের দিকে কাজ করতেছে। অ্যান্ড এই বস্তুটা যখন ওপর থেকে নিচের দিকে পড়া শুরু করবে, তখন অ্যাটমসফিয়ারের ভেতর দিয়ে আসার কারণে একটা বাতাসের বাধা থাকবে বা এয়ার রেজিস্ট্যান্স থাকবে। কারণ এই এয়ার রেজিস্ট্যান্সটা অবশ্যই তার গতির বিপরীত দিকে কাজ করবে। অর্থাৎ এই বস্তুটা যেহেতু নিচের দিকে নামছে, অবশ্যই এয়ার রেজিস্ট্যান্সটা এই বস্তুটাকে উপরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করবে। তাহলে আমাদের এয়ার রেজিস্ট্যান্স থাকতেছে উপরের দিকে, এয়ার রেজিস্ট্যান্স। এখন আমরা নিউটনের দ্বিতীয় সূত্র কাজে লাগানোর চেষ্টা করব। কেন নিউটনের দ্বিতীয় সূত্র? কারণ নিউটনের দ্বিতীয় সূত্র আমাদের কি বলে? ফেমাস সেই সূত্রটা F = ma। এখন আমরা চাচ্ছি কি এই বস্তুর গতির ব্যাখ্যা দিতে। এখন গতির ব্যাখ্যা দেওয়ার জন্য আমাদের কি লাগবে? আমাদের দরকার যে গতিটা কিভাবে চেঞ্জ হচ্ছে। তো গতিটা কিভাবে চেঞ্জ হয় সেটা আমরা জানি। একটা বস্তুর বেগ যেভাবে চেঞ্জ হয় তার ডেসক্রিপশন আমরা পাই হচ্ছে এক্সেলারেশন থেকে। তো এখানে এক্সেলারেশন পাওয়ার জন্য আমাদের কি লাগবে? নেট ফোর্স। তো নেট ফোর্স বের করার জন্য আমরা নিউটনের দ্বিতীয় সূত্রটা ইউজ করব। তো এই বস্তুর উপরে কয়টা ফোর্স কাজ করতেছে? দুইটা। একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পুল আর একটা হচ্ছে এয়ার রেজিস্ট্যান্স। তো আমরা এই দুইটা ফোর্স থেকে বস্তুটার উপরে নেট ফোর্স বের করার চেষ্টা করি। নেট ফোর্স হচ্ছে ma = গ্র্যাভিটেশনাল পুল, যেটা নিচের দিকে কাজ করছে, মাইনাস এয়ার রেজিস্ট্যান্স। এক্ষেত্রে আমরা নিচের দিকটাকে পজিটিভ ধরে নিচ্ছি, অ্যান্ড উপরের দিকটাকে আমরা নেগেটিভ ধরে নিচ্ছি। তো এই দুইটা ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ ধরার পরে আমরা আমাদের যে ইকুয়েশনটা পাই সেটা হচ্ছে ma = গ্র্যাভিটেশনাল পুল মাইনাস এয়ার রেজিস্ট্যান্স। এখন এই জিনিসটাকে ম্যাথমেটিক্যালি আমাদের প্রকাশ করতে হবে। আমরা a = কি জানি? dv/dt। ক্যালকুলাস থেকে আমরা জানি যে বেগ বা ভেলোসিটিকে আমরা ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাই? এক্সেলারেশন পাই। তো আমরা এর পরিবর্তে dv/dt লিখতে পারি। নেক্সট, আমরা গ্র্যাভিটেশনাল পুল সম্পর্কে জানি যে এটা ইকুয়ালস টু হচ্ছে mg। এখানে নিয়ার সি লেভেল বলা হয়েছে। নিয়ার সি লেভেল মানে হচ্ছে জি এর ভ্যালু হচ্ছে 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এখন আমাদের এয়ার রেজিস্ট্যান্সটাকে ম্যাথমেটিক্যালি লিখতে হবে। এখন এয়ার রেজিস্ট্যান্স এই জিনিসটা কিসের উপরে ডিপেন্ড করে? আমরা জানি যে একটা বস্তুর গতি যত বেশি হবে তার ওপরে ফ্রিকশনটা কি তত বেশি হবে। এখন এই বস্তুটা যদি ওপর থেকে নিচে নামতে থাকে, তার ভেলোসিটি যত বেশি হয় তার উপর এয়ার রেজিস্ট্যান্সটা তত বেশি কাজ করবে।
আরেকটা বিষয় সেটা হচ্ছে এই এয়ার রেজিস্ট্যান্সটা অবশ্যই বস্তুর সারফেসের উপরে ডিপেন্ড করবে। বস্তুর সারফেস যদি স্মুথ হয় তাহলে এয়ার রেজিস্ট্যান্স কম হবে, আর সারফেস যদি রাফ হয় তাহলে এয়ার রেজিস্ট্যান্স বেশি হবে। তার মানে আমরা দুইটা প্যারামিটার পাইলাম, একটা হচ্ছে বস্তুটার সারফেস স্মুথ নাকি রাফ, আর একটা হচ্ছে এই বস্তুর ভেলোসিটি। এখন ভেলোসিটির সাথে এয়ার রেজিস্ট্যান্সের সম্পর্ক আমরা কি পেলাম? সমানুপাতিক, কারণ এয়ার রেজিস্ট্যান্স বাড়লে ভেলোসিটি বাড়লে এয়ার রেজিস্ট্যান্স বাড়ছে। তো আমরা এখানে লিখতে পারি ভি টাইমস আরেকটা প্যারামিটার আমরা নিয়ে আসি, সেটা হচ্ছে গামা। এই গামা জিনিসটা কি? গামা জিনিসটা হচ্ছে বস্তুটা স্মুথ নাকি রাফ সেই জিনিসটা ডিনোট করে। গামা হচ্ছে আমাদের একটা এয়ার রেজিস্ট্যান্স কোএফিসিয়েন্ট। এই জিনিসটা আমাদেরকে বলতেছে whether the object object surface is rough or smooth. এখন আমাদের মোটামুটি কাজ শেষ, বাট আমরা এই ইকুয়েশনটাকে আরেকটু সুন্দর মতো সাজায় লিখতে চাই। অ্যান্ড তার জন্য আমরা একটা সিনারিও কল্পনা করে নিচ্ছি যে আমাদের যে বস্তুটা আছে এই বস্তুটার ভর হচ্ছে 10 কেজি। জি আমরা জানি নিয়ার সি লেভেল বলা আছে, তো নিয়ার সি লেভেলে জি এর ভ্যালু হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর গামা বা আমাদের এয়ার রেজিস্ট্যান্সের কোএফিশিয়েন্ট যেটা, এই জিনিসটার ভ্যালু কত হবে? লেটস সে এটা আমরা ধরে নিচ্ছি 5। আচ্ছা, এখন এটার ইউনিট কত হবে? আমরা জানি যে এখানে প্রত্যেকটা টার্ম হচ্ছে ফোর্সের একক কি? নিউটন। ফোর্সের একক হচ্ছে নিউটন। নিউটন মানে কি? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমাদের এখানে ভেলোসিটি আছে, তার মানে কি এখান থেকে আমরা মিটার পার সেকেন্ড পাচ্ছি। তাহলে আমাদের আর কি দরকার? কেজি পার সেকেন্ড। এই দুইটা গুণ করলে আমরা কি পাবো? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে হচ্ছে নিউটন। তার মানে আমাদের গামার একক কি হবে? কেজি পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমরা লিখতে পারি কেজি পার সেকেন্ড। এরপর এর মানগুলো যদি আমরা আমাদের ইকুয়েশনে বসাই দিই তাহলে আমরা পাবো 10 ডিভি ডিটি ইকুয়ালস টু 10 ইন্টু 9.8 মাইনাস ভি ইন্টু 5। জিনিসটাকে যদি আমরা আরেকটু সাজিয়ে লিখি তাহলে আমরা পাবো ডিভি ডিটি ইকুয়ালস টু 9.8 মাইনাস 0.5 ভি। এখানে জাস্ট হচ্ছে দুই সাইডে আমরা 10 দিয়ে ভাগ করে দিছি। 10 দিয়ে ভাগ করলে এখানে 10টা চলে যাবে, এখান থেকে 10টা চলে যাবে, আর এখানে পড়ে থাকবে হচ্ছে হাফ বা 0.5। তো এখানে আমরা যে ইকুয়েশনটা পাইলাম এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো কংগ্রাচুলেশনস, আমরা আমাদের ফার্স্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন বানাই ফেলছি। এখন এই ইকুয়েশন থেকে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? এই ইকুয়েশনে আমাদের কাছে ভেরিয়েবল কয়টা আছে? দুইটা। এটা একটা, এটা আরেকটা। এই পাশেও ভি আছে, তো দুইটা ভেরিয়েবল আছে। তো এখান থেকে আমরা কি কি জানতে পারি সেটা একটু লিখে ফেলি। তো এখানে আমরা জানতেছি যেখানে আমার ভেরিয়েবল, এখানে হচ্ছে ভেরিয়েবল হচ্ছে দুইটা, 2 ভেরিয়েবলস ভি অ্যান্ড টি। এর মধ্যে ভি হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, টি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। টি হচ্ছে আমাদের টাইম, তো টাইম তো অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট হবে, অ্যান্ড এই টাইমের উপরে বেস করে ভেলোসিটি আমাদের চেঞ্জ হচ্ছে। সময় যত বাড়তেছে ভেলোসিটি তত বাড়তে থাকবে, কারণ বস্তুটা উপর থেকে নিচের দিকে পড়তেছে। নিচের দিকে যত সারফেসের যত কাছাকাছি চলে আসবে তখন ভেলোসিটি ততটা বাড়বে। তো ভি হচ্ছে আমাদের এখানে ডিপেন্ডেন্ট অ্যান্ড টি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন ইকুয়েশন তো আমরা বানাই ফেললাম, ইকুয়েশনটা সলভ করা দরকার। তার আগে একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে সর্বদাই একটা ডেরিভেটিভ টার্ম থাকবে, একটা ডিফারেন্সিয়াল টার্ম থাকবে, অর্থাৎ ডিডি এক্স বা ডিডি ওয়াই সামথিং এরকম কিছু টার্ম থাকবে। অ্যান্ড এখানে কিছু ভেরিয়েবল থাকবে ডিপেন্ডেন্ট
ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তার মানে ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা কিভাবে চিনব? ডিফারেনশিয়াল ইকুয়েশন চেনার উপায় হচ্ছে এখানে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে অ্যান্ড ডিফারেনশিয়াল টার্মস থাকবে। আচ্ছা, এখন আমরা এই ইকুয়েশনটা সলভ করার চেষ্টা করি। আমরা তো অলরেডি বিভিন্ন অ্যালজেব্রিক ইকুয়েশন সলভ করা শিখছি। তো অ্যালজেব্রিক ইকুয়েশন কিভাবে আমরা সলভ করতাম? লেটস সে একটা ইকুয়েশন আছে এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়ালস টু 0। এখন এখানে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত হবে? 4। এক্স ইকুয়ালস টু কত হবে? প্লাস মাইনাস রুট ওভার 4 ইকুয়ালস টু প্লাস মাইনাস 2। তার মানে এক্স এর আমরা দুইটা ভ্যালু পাইলাম, একটা হচ্ছে +2 আর একটা হচ্ছে -2। তো এই জিনিসটা ছিল একটা অ্যালজেব্রিক ইকুয়েশন। বাট আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করলে আমরা কি পাই? অ্যালজেব্রিক ইকুয়েশন সলভ করলে আমরা যেটা পাই, ভ্যারিয়েবলের একটা ভ্যালু পাই, এক বা একাধিক ভ্যালু পাই। বাট এখানে আমাদের যেই ভ্যারিয়েবলটা আছে, এখানে আমরা যদি ইকুয়েশনটা সলভ করি, এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটাকে সলভ করলে আমরা কি পাবো? এটাকে সলভ করলে আমরা পাবো একটা ফাংশন। লেটস স্টার্ট দ্য সলিউশন। তো এখানে আমাদের ইকুয়েশনটা হচ্ছে ডিভিডিটি ইকুয়ালস টু 9.8 মাইনাস 0.5v। এখন ফার্স্টে ইকুয়েশন সলভ করার জন্য আমাদের কি করতে হবে? এখানে আমাদের ডিফারেনশিয়াল টার্ম আছে অ্যান্ড ডিফারেন্সিয়েশনের উল্টা টার্মটা কি? রিভার্স প্রসেসটা কি? রিভার্স প্রসেসটা হচ্ছে ইন্টিগ্রেশন। তো এখানে আমাদের এই ডিফারেনশিয়াল টার্মটা সরানোর জন্য আমরা যেহেতু এখানে ভি এর ভ্যালু বের করতে চাচ্ছি, সেহেতু আমাদের কি করতে হবে? এই ডিফারেনশিয়াল টার্মটাকে সরাইতে হবে। তার জন্য আমরা কি করব? ইন্টিগ্রেশন করব। এখন ইন্টিগ্রেশনে আমরা জানি যে একটা ইন্টিগ্রেশন করার জন্য একটা ফাংশন থাকে অ্যান্ড ওই ফাংশনটাকে আমরা একটা ভ্যারিয়েবলের রেসপেক্টে কি করি? ইন্টিগ্রেট করি। তো আমরা এখানে এই জিনিসটাই করার চেষ্টা করব। তার আগে আমাদের কি করতে হবে? ইন্টিগ্রেশন করার জন্য ভ্যারিয়েবলগুলোকে আলাদা করে নিতে হবে, কারণ এখানে আমাদের দুইটা ভ্যারিয়েবল আছে, একটা ভি আর একটা হচ্ছে টি। তো আমরা চাচ্ছি ইন্টিগ্রেশন করার জন্য এই ভি এবং টিকে আলাদা করে দুই সাইডে রাখতে। তার জন্য কি করতে পারি? আমরা জাস্ট ডিভি এই 9.8 মাইনাস 0.5v এটাকে আমরা নিচে নিয়ে আসতে পারি, 9.8 মাইনাস 0.5v, এবং আমাদের ডিটিটাকে অপোজিট সাইডে নিয়ে যেতে পারি। এখন আমরা সহজেই ইন্টিগ্রেশন করতে পারবো। এখানে ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো? লন অফ 9.8 মাইনাস 0.5v ডিভাইডেড বাই 0.5 মাইনাস 0.5, এবং ডিটিকে আমরা ইন্টিগ্রেট করলে পাবো টি প্লাস একটা আরবিট্রারি কনস্ট্যান্ট আসবে, কারণ হচ্ছে এই জিনিসটা ইনডিফিনিট ইন্টিগ্রাল, একটা কনস্ট্যান্ট আসবে। নেক্সট আমরা এই জিনিসটাকে একটু সাজাই লিখি, কারণ আমরা এখানে ভি এর ভ্যালু বের করতে চাই। তো ভি বাদে বাকি সবগুলোকে আরেক পাশে পার করে দিতে হবে। এখন আমরা ফার্স্টে আমাদের 0.5টাকে ওই পাশে পার করে দিই, তাহলে হবে মাইনাস 0.5 টি প্লাস মাইনাস 0.5 প্লাস সিকে আমরা চাইলে প্লাস সি লিখতে পারি, কারণ এটা একটা কনস্ট্যান্ট। লনটাকে যদি আমরা অপোজিট সাইডে পাঠিয়ে দিই, তাহলে আমরা পাবো ই টু দি পাওয়ার মাইনাস 0.5 টি ইন্টু ই টু দি পাওয়ার সি। আর মডুলাসটাকে যদি আমরা সরাই দিই, এখানে একটা মডুলাস আছে, তো মডুলাসটাকে সরাই দিলে এই পাশে আমাদের প্লাস মাইনাস আসবে। এখন প্লাস মাইনাস ই টু দি পাওয়ার সি, এটাকে আমরা চাইলে লিখতে পারি কে। এরপর আমরা ভি বাদে বাকি সবগুলো টার্মকে অপোজিট সাইডে পার করে দিব, তাহলে ভি ইকুয়ালস টু থাকবে ই টু দি পাওয়ার মাইনাস 0.5 টি, সামনে কে থাকবে, কারণ আমরা এই প্লাস মাইনাস ই টু দি পাওয়ার সি এই জিনিসটাকে কে ধরে নিছি। আর এ পাশে হয়ে যাবে মাইনাস 9.8 ডিভাইডেড বাই মাইনাস 0.5 ইকুয়ালস টু 19.6 মাইনাস 2k ই টু দি পাওয়ার মাইনাস 0.5 টি। তাহলে আমরা ভি এর ভ্যালু পাচ্ছি
19.6 minus 2k to the power minus 0.5 t. তার মানে আমরা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করার পরে একটা ফাংশন পাইলাম। কিসের ফাংশন? এটা হচ্ছে ভি অফ টি একটা ফাংশন পাইলাম, যেখানে ভি হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যান্ড টি হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আচ্ছা, তার মানে আমরা একটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে আমাদের ফার্স্টে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বের করার পরে পাইছিলাম একটা ডিপেন্ডেন্ট আর একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখন এখানে আসলে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলও থাকতে পারে, জিনিসটাতে আমরা পরে যাব। তো আপাতত সিম্পল একটা এক্সাম্পলের ক্ষেত্রে এখানে হচ্ছে একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে। তো এইখানে এই প্রত্যেকটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা সলভ করার পরে যেটা পাই, আমরা একটা ফাংশন পাই। ওই ফাংশনটা কি? ওই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর কিভাবে হচ্ছে নির্ভর করতেছে, কিভাবে ডিপেন্ডেন্ট সেই জিনিসটা আমরা পাই। তার মানে আমরা একটা ফাংশন পাই। এটা হচ্ছে আমাদের সেই ফাংশন। এই ফাংশনটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের ভেলোসিটিটা টাইমের সাথে কিভাবে ডিপেন্ড করতেছে। এখন এখানে আরেকটা আননোন টার্ম আছে, সেটা হচ্ছে কে। তো আমরা যদি কোনো একটা টাইমে আমরা যদি ভেলোসিটি বের করতে চাই, সেই টাইমটা যদি আমরা জাস্ট এই টিতে বসাই দেই, তাহলে আমাদের মান বের হওয়ার কথা। বাট এখানে আমাদের একটা আননোন টার্ম আছে, সেটা হচ্ছে কে। এই কে টার্মটার ভ্যালু আমাদেরকে বের করতে হবে। তো এখন এই প্রবলেমটাতে আমরা কে এর কোনো ভ্যালু ধরে নেই নাই। এই কে এর ভ্যালুটা আসলে আমরা পাবো হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন বা বাউন্ডারি কন্ডিশন থেকে। এই জিনিসটা কি? এই জিনিসটা কিছুই না, জাস্ট প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রে প্রত্যেকটা সিনারিওতে আলাদা আলাদা কিছু প্যারামিটার দেয়া থাকবে, কিছু ভ্যালু দেয়া থাকবে, যে অ্যাট টাইম টি ইকুয়ালস টু 0 ভেলোসিটি কত ছিল, বা অ্যাট টি ইকুয়ালস টু 10 সেকেন্ড ভেলোসিটি কত ছিল। তো ওই টাইপের কিছু ভ্যালু দেওয়া থাকবে, সেই ভ্যালু থেকে আমরা চাইলে এই জিনিসটা বের করতে পারবো। যাই হোক, দ্যাটস আ কনভারসেশন ফর অ্যানাদার ডে। আমরা যখন বাউন্ডারি কন্ডিশনের ম্যাথ সলভ করবো বা ইনিশিয়াল কন্ডিশনের ম্যাথ সলভ করবো, তখন আমরা বুঝবো। আপাতত আমরা বিশাল একটা কাজ করে ফেলছি, কারণ আমরা অলরেডি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করে ফেলছি অ্যান্ড সেই ইকুয়েশনটা আমরা সলভও করে ফেলছি। আচ্ছা, নেক্সট আমরা কিছু থিওরিটিক্যাল কথাবার্তায় চলে যাই। তো এরপরে আমরা আরও অনেকগুলো প্রবলেম সলভ করব। তার মানে আমরা আমাদের ওপরে এক্সাম্পল সলভ করার মাধ্যমে বুঝলাম যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেখানে কি কি থাকে? ডেরিভেটিভ এবং ডিফারেন্সিয়াল থাকে, এবং এক বা একাধিক ডিপেন্ডেন্ট অথবা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে। ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন দুই প্রকারের হইতে পারে। একটা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা ওডিই, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা পিডিই। ওডিইর ক্ষেত্রে আমাদের একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে, আর পিডির ক্ষেত্রে একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে। আমাদের আগের এক্সাম্পলটাতে কয়টা ভ্যারিয়েবল ছিল? ইন্ডিপেন্ডেন্ট একটা ভ্যারিয়েবল ছিল, সেটা হচ্ছে টাইম। তো এটা একটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা ওডিই। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেওয়া যায়, সেটা হচ্ছে নিউটনস ল অফ কুলিং। এটা হচ্ছে নিউটনস ল অফ কুলিং। একটা বস্তুর টেম্পারেচার তার সারাউন্ডিংসের টেম্পারেচারের সাথে কিভাবে রিলেটেড, সেই জিনিসটা আমরা ইকুয়েশন থেকে জানতে পারি। এখানে আমাদের একটাই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে, সেটা হচ্ছে টি, টাইম। আর আমাদের পিডিই বা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই জিনিসটা আসতেছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন থেকে। তো এখানে আমাদের মাল্টিপল ভ্যারিয়েবলস থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস। দ্যাটস ওয়াই এখানে হচ্ছে আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা এখানে রেলেভেন্ট। লেটস আমাদের এখানে একটা ফাংশন আছে টি, যেটা এক্স অ্যান্ড টি এর উপরে ডিপেন্ডেন্ট, দুইটা ভ্যারিয়েবলের উপর ডিপেন্ডেন্ট। এখন এই টি ইকুয়ালস টু যদি 3x² টি প্লাস 2t হয়, তাহলে আমরা যখন এখানে টিকে ডিফারেন্সিয়েট করব, তখন আমরা দুই ধাপে করবো। একটা হচ্ছে টি এর সাপেক্ষে, একটা হচ্ছে এক্স এর সাপেক্ষে, কারণ হচ্ছে এখানে দুইটা ভ্যারিয়েবল আছে। এখন টি এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েট করব, তখন টি বাদে বাকি সব কিছু হয়ে যাবে আমাদের কনস্ট্যান্ট, বাকি সব কিছু কনস্ট্যান্ট হয়ে যাবে। তো এখানে আমরা যদি এক্সকে কনস্ট্যান্ট ধরে ডিফারেন্সিয়েট করি, তাহলে কি হবে? 3x² টি, এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো 3x², আর 2টিকে ডিফারেন্সিয়েট করলে পাবো 2।
সিমিলারলি আমরা যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তখন এক্স বাদে বাকি সব কিছু হয়ে যাবে আমাদের কনস্ট্যান্ট। এখানে 2t-কে আমরা ডিফারেন্সিয়েট করলে পাবো 0, কারণ এটা একটা কনস্ট্যান্ট। আর 3x² এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো 3 ইন্টু 2x ইন্টু t। তো এখানে আমাদের আসবে 6xt। তো এটা ছিল আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, যেখান থেকে আমাদের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বা পিডিই আসে। এখন এটার এক্সাম্পল হিসেবে আমরা হিট ইকুয়েশনের কথা চিন্তা করতে পারি। হিট ইকুয়েশন কি? হিট ইকুয়েশন হচ্ছে, লেটস সে আমাদের কাছে একটা মেটাল রড আছে। এখন এই মেটাল রডের এক পাশে আমরা হিট দিচ্ছি, তখন কি হবে? এই হিটটা আস্তে আস্তে পুরো রডে ডিসিপেট করবে। এটা একটা মেটাল রড, তার মানে কি? তাপ পরিবাহী। তো তাপ পরিবহনের মাধ্যমে পুরো রডটা আস্তে আস্তে কি হবে? গরম হবে। তার মানে এই রডের প্রত্যেকটা পয়েন্টে টেম্পারেচার চেঞ্জ হবে উইথ রেসপেক্ট টু টাইম। অ্যান্ড যেহেতু প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদা ডিস্টেন্সে আছে, এই পয়েন্ট থেকে আলাদা আলাদা ডিস্টেন্সে আছে, তার মানে হচ্ছে প্রত্যেকটা পয়েন্টের টেম্পারেচার একটু ডিফারেন্টলি চেঞ্জ হবে। তার মানে এখানে আমাদের টেম্পারেচারটা দুইটা জিনিসের উপর ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে কোন পজিশনে আমরা আছি সেটার উপরে। দ্যাটস ওয়াই আমাদের এখানে হিট ইকুয়েশনটা একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেখানে আমাদের টেম্পারেচারটা দুইটা জিনিস টি, টাইম এবং পজিশন এক্স, এই দুইটা জিনিসের উপরে ডিপেন্ডেন্ট। আমাদের নেক্সট টপিক হচ্ছে অর্ডার অফ আ ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার বলতে বোঝায় ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ আছে সেটার অর্ডার। লেটস আমাদের কাছে একটা এক্সাম্পল আছে যে y dy dx ইকুয়ালস টু রুট এক্স ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার প্লাস কে। এখন এই এক্সাম্পলটাতে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত? 2। এখানে dy dx-কে একবার ডিফারেন্সিয়েট করা হয়েছে, বাট এই পাশটাতে dy dx-কে এখানে আমাদের y-কে দুইবার ডিফারেন্সিয়েট করা হয়েছে। তার মানে আমাদের হাইয়েস্ট অর্ডার কত? 2। দ্যাটস ওয়াই এখানে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার হচ্ছে 2। আমাদের আগের এক্সাম্পলটাতে যে ইকুয়েশনটা আমরা ফর্ম করছিলাম, এখানে আমাদের v-কে কয়বার ডিফারেন্সিয়েট করা হয়েছে? সর্বোচ্চ একবার। দ্যাটস ওয়াই এখানে আমাদের অর্ডার কত হবে? অর্ডার হচ্ছে 1। এখানে যদি আরেকটা টার্ম থাকতো, লেটস সে প্লাস ডি স্কোয়ার ভি ডিটি স্কোয়ার, তাহলে আমাদের অর্ডার কত হয়ে যাইতো? অর্ডার হয়ে যেত আমাদের তখন 2, কারণ তখন আমাদের হাইয়েস্ট ডেরিভেটিভের মান হয়তো 2। নেক্সট আমাদের যে টপিক সেটা হচ্ছে ডিগ্রি অফ আ ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন এই ডিগ্রি বের করাটা একটু ডিফিকাল্ট, কারণ আমাদের ডিগ্রি বের করার জন্য আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা একটা স্ট্যান্ডার্ড ফর্মে থাকতে হবে। সেই স্ট্যান্ডার্ড ফর্মটা কি? আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পলিনোমিয়াল অফ ডেরিভেটিভস এই ফর্মেটে থাকতে হবে। তো ডিগ্রিটা কি? ডিগ্রিটা হচ্ছে আমাদের যে হাইয়েস্ট ডেরিভেটিভ আছে, হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ, সেইটার মাথায় যে পাওয়ারটা থাকবে সেটা হচ্ছে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি। এখন ডিগ্রি বের করার জন্য ফার্স্টে আমাদের পলিনোমিয়াল বানাইতে হবে। কিসের পলিনোমিয়াল? ডেরিভেটিভের পলিনোমিয়াল। এখন এটা আমরা কিভাবে মাথায় রাখবো? পলিনোমিয়াল বানানোর জন্য আমরা যেটা করব, আমরা খেয়াল রাখবো যাতে কোনো প্রকারের ফ্র্যাকশনাল পাওয়ার ডেরিভেটিভের মাথায় না থাকে। প্রত্যেকটা ডেরিভেটিভ, প্রত্যেকটা ডিওয়াই ডিএক্স বা এনিথিং যে ফাংশনটা ডিফারেন্সিয়েট করা থাকবে, ওই ডিফারেন্সিয়াল টার্মগুলোর মাথায় পাওয়ার ফ্র্যাকশন থাকতে পারবে না। নেক্সট হচ্ছে কোনো ডেরিভেটিভ ডিনোমিনেটরে থাকতে পারবে না, অর্থাৎ হরে কোনো ডেরিভেটিভ থাকতে পারবে না। সবগুলো ডেরিভেটিভ লবে থাকতে হবে। এটার জন্য আমরা আরও কিছু প্রবলেম সলভ করব। তো এই প্রবলেমগুলো সলভ করার মাধ্যমে আমরা আসলে ডিগ্রির বিষয়টা ভালোভাবে বুঝবো। তার আগে আমরা আমাদের আগের এক্সাম্পলটাতে ফিরে যাই। এখানে আমাদের হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত? এটা হচ্ছে আমাদের হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ, যেখানে আমাদের অর্ডার হচ্ছে 2। এখন এই পুরো জিনিসটার মাথায় পাওয়ার কত? এই পুরো ডিফারেনশিয়াল টার্মটার মাথায় পাওয়ার হচ্ছে 1। তার মানে আমাদের এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার ডিগ্রি হচ্ছে 1। নেক্সট হচ্ছে আমাদের লিনিয়ারিটি অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন ডিফারেনশিয়াল ইকুয়েশনের লিনিয়ারিটি, এই জিনিসটা বোঝার জন্য আমাদের দেখতে হবে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এই দুইটা কন্ডিশন মিট করতেছে কিনা। যদি কন্ডিশন মিট করে তাহলে লিনিয়ার, আদারওয়াইজ নন লিনিয়ার। কন্ডিশন দুইটা কি কি? কন্ডিশন দুইটা হচ্ছে অল ডেরিভেটিভস অ্যান্ড ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস হ্যাভ ফার্স্ট ডিগ্রি। তার মানে হচ্ছে আমাদের ডেরিভেটিভ এবং ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলগুলোর ডিগ্রি 1 হইতে হবে। ডিগ্রি কত হইতে হবে? 1। তার মানে হচ্ছে প্রত্যেকটা ডেরিভেটিভের মাথায় পাওয়ার 1 হইতে হবে, 1-এর বেশি হইতে পারবে না। আরেকটা কন্ডিশন হচ্ছে আমাদের প্রত্যেকটা কোনো ডেরিভেটিভ অথবা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এই জিনিসগুলো
প্রোডাক্ট আকারে থাকতে পারবে না। এখানে হবে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল না, এটা হবে হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যান্ড অর ডেরিভেটিভস ক্যান অকার। অর্থাৎ আমাদের এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ডেরিভেটিভ এরা প্রোডাক্ট আকারে বা গুণ আকারে থাকতে পারবে না। যদি থাকে তাহলে সেটা হবে নন লিনিয়ার। এগুলোর আমরা সামনে এক্সাম্পল সলভ করবো ইনশাল্লাহ, তাহলে হচ্ছে আমরা কনসেপ্টটা আরো ভালোভাবে বুঝবো। আমরা প্রবলেমে চলে যাই। আমাদের ফার্স্ট প্রবলেম আমাদেরকে বলতেছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে, আমাদেরকে বলা হচ্ছে যে ডিগ্রি, অর্ডার এবং লিনিয়ারিটি বের করতে। তো লেটস সলভ দ্য প্রবলেম। এখানে আমাদের ফার্স্টে অর্ডার, ডিগ্রি যেটাই হোক আমরা বের করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে আগে পলিনোমিয়াল ফরম্যাটে নিয়ে যাব। এখন অর্ডার বের করার জন্য আমাদের আসলে পলিনোমিয়াল ফরম্যাটের দরকার নাই, কারণ আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের ওয়াই কে সর্বোচ্চ কয়বার ডিফারেন্সিয়েট করা আছে, একবার। এখানেও একবার ডিফারেন্সিয়েট করা, এখানেও একবার ডিফারেন্সিয়েট করা, তার মানে আমাদের অর্ডার কত হবে, অর্ডার হবে হচ্ছে 1। কিন্তু আমরা যদি ডিগ্রি বের করতে চাই, তখন আমরা যদি ডিগ্রি ডিরেক্ট 1 বলে দিই তাহলে কিন্তু হবে না, কারণ হচ্ছে আমাদের এখানে ডিনোমিনেটরে ডিওয়াই ডিএক্স আছে। দ্যাটস ওয়াই আমাদেরকে পলিনোমিয়াল ফরম্যাটে নিয়ে যেতে হবে, মানে আমাদের এই ফ্র্যাকশন যেটা আছে এই ফ্র্যাকশনটাকে দূর করতে হবে। এর জন্য আমরা কি করব, উভয় পাশে ডিওয়াই ডিএক্স দিয়ে গুণ করে দেব। তাহলে কি হবে, ডিওয়াই ডিএক্স ইন্টু ওয়াই ইকুয়ালস টু রুট এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স স্কোয়ার্ড প্লাস কে। তো আমাদের নতুন যে ফরম্যাটটা আসলো এটা হচ্ছে আমাদের পলিনোমিয়াল ফরম্যাট। এখানে কোনো ফ্র্যাকশন নাই, পাওয়ারগুলো সব ক্ষেত্রে কত, পাওয়ার হচ্ছে সব ক্ষেত্রে পজিটিভ, এখানে কোনো ফ্র্যাকশনাল পাওয়ার নাই। তো এইখানে আমাদের হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত, 1 ডিওয়াই ডিএক্স। এটার মাথায় সর্বোচ্চ পাওয়ার কত, সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2। তার মানে এখানে আমাদের ডিগ্রি কত হবে, ডিগ্রি হচ্ছে 2। এখন লিনিয়ারিটি, লিনিয়ারিটিও আমরা আমাদের পলিনোমিয়াল ফরম্যাট থেকে বের করব। এখন এই পলিনোমিয়াল ফরম্যাটে আনার পরে আমাদের ডিওয়াই ডিএক্স এই জিনিসটা কি ওয়াই এর সাথে গুণ আকারে আছে। এখানে ওয়াই হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর এক্স হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখানে ওয়াই আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ডিওয়াই ডিএক্স ডেরিভেটিভের সাথে গুণ আকারে আছে, তার মানে এটা কি হবে, নন লিনিয়ার। আমাদের সেকেন্ড কন্ডিশনটা যেটা ছিল যে নো প্রোডাক্টস অফ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যান্ড অর ডেরিভেটিভস ক্যান অকার। আচ্ছা, তো আমাদের নেক্সট প্রবলেম, এই প্রবলেমটাতে আমাদের অর্ডার কত হবে, অর্ডার হচ্ছে 1, কারণ এখানে আমাদের হাইয়েস্ট অর্ডার কত, হাইয়েস্ট কতবার ওয়াইকে ডিফারেন্সিয়েট করা আছে, একবার। এখানেও একবার, এখানেও একবার, তার মানে অর্ডার কত হবে, অর্ডার হচ্ছে 1। কিন্তু যখন আমরা ডিগ্রি বের করতে যাব তখন কিন্তু আমাদের একটু ঝামেলা আছে। কেন, কারণ এখানে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পলিনোমিয়াল ফরম্যাটে নাই। কেন নাই, কারণ হচ্ছে এখানে আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশন যেটা ছিল সেটা হচ্ছে আমাদের হরে ডিওয়াই ডিএক্স থাকতে পারবে না। তো এখানে হরে ডিওয়াই বাই ডিএক্স নাই, কিন্তু এখানে পাওয়ার কিন্তু ফ্র্যাকশন। এখানে ডিওয়াই ডিএক্স এইটার পাওয়ার 2, কিন্তু সমস্যা হচ্ছে এই ডিওয়াই ডিএক্স 1 এর সাথে যোগ আকারে আছে অ্যান্ড এই পুরা টার্মটার মাথায় পাওয়ার কত, হাফ। তার মানে আমাদের ডিওয়াই ডিএক্স এর পাওয়ার একটা ফ্র্যাকশন, এই ফ্র্যাকশনটা আমাদের দূর করতে হবে। এখন যেহেতু হাফ আছে, এটাকে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে কি হবে, স্কোয়ার করে দিলে হাফ আর স্কোয়ার কাটাকাটি চলে যাবে, এন্ড দ্যাটস ওয়াই আমাদের ফ্র্যাকশনটা দূর হয়ে যাবে। এখন স্কোয়ার করার আগে আমরা যেটা করব, আমরা এই টার্মটা, যেহেতু এই টার্মটা একটু বিদঘুটে, আমরা করব কি এই টার্মটাকে এক সাইডে রাখবো অ্যান্ড এই টার্মটাকে আরেক সাইডে নিয়ে যাব, নিয়ে তারপর স্কোয়ার করব। স্কোয়ার করলে আমাদের টার্মটা আসবে ওয়াই মাইনাস এক্স ডি ওয়াই বাই ডিএক্স, এই জিনিসটার স্কোয়ার, তার মানে আসবে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস 2 xy ডিওয়াই বাই ডিএক্স। এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যেটা। এরপর এই পাশে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে আসবে এ স্কোয়ার, আর এখান থেকে আমাদের এই ফ্র্যাকশনটা দূর হয়ে যাবে, পাওয়ারে ফ্র্যাকশনটা দূর হয়ে গেলে আমাদের জাস্ট 1 পড়ে থাকবে, এখানে পাওয়ার 1 পড়ে থাকবে। এখন আমাদের পলিনোমিয়াল ফরম্যাটে চলে আসছে। কেন, কারণ এখানে আমাদের কোনো ফ্র্যাকশনাল পাওয়ার নাই,
সবগুলোতে আমাদের পাওয়ার কত, পজিটিভ। এখন হাইয়েস্ট ডিগ্রি কত, হাইয়েস্ট পাওয়ার কত, হাইয়েস্ট পাওয়ার হচ্ছে আমাদের 2। তার মানে আমাদের এখানে ডিগ্রি কত হবে, ডিগ্রি হচ্ছে 2। নেক্সট হচ্ছে আমাদের লিনিয়ারিটি। এখন এখানে ওয়াই স্কোয়ার আছে, তার মানে কি ওয়াই এর পাওয়ার হচ্ছে 2, ওয়াই এর পাওয়ার 2, বাট আমাদের লিনিয়ার হওয়ার জন্য পাওয়ার কত থাকতে হবে, 1। আবার এখানে আমাদের ডিওয়াই বাই ডিএক্স এবং ওয়াই গুণ আকারে আছে, তার মানে আমাদের ডেরিভেটিভ এবং আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুণ আকারে আছে, যেটা থাকতে পারবে না। আবার এখানেও ডিওয়াই বাই ডিএক্স এর পাওয়ার কত, 2, এখানেও ডিওয়াই ডিএক্স এর পাওয়ার কত, 2। এই কারণে এই যে পুরো জিনিসটা হচ্ছে আমাদের নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা, আশা করি বোঝা গেছে। নেক্সট, এইখানে আমাদের প্রবলেমটা ডিওয়াই বাই ডিএক্স কিন্তু নাই। ডিওয়াই বাই ডিএক্স নাই বলতে এখানে আমাদের ডিএক্সটা আলাদা করে লেখা আছে। এখন এই ডিএক্সটাকে আমাদের কি করতে হবে, এই সাইডে নিয়ে আসতে হবে, এই লেফট সাইডে আনতে হবে। লেফট সাইডে আনলে কি হবে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু চলে আসবে ওয়াই প্লাস সাইন এক্স। এখন এটার অর্ডার কত, সিম্পল অর্ডার হচ্ছে 1, ডিগ্রি কত, ডিগ্রিও হচ্ছে 1। কেন, কারণ হচ্ছে হাইয়েস্ট অর্ডার, হাইয়েস্ট কতবার ডিফারেন্সিয়েট করা আছে, একবার, তার মানে অর্ডার 1। এখন হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের মাথায় পাওয়ার কত, 1, তার মানে ডিগ্রি কত, 1। এখন এই জিনিসটা কি লিনিয়ার নাকি নন লিনিয়ার, এখানে আমাদের ডিওয়াই ডিএক্স কি ওয়াই এর সাথে গুণাকারে আছে, নাই, তার মানে এটা আমাদের লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। নেক্সট প্রবলেম, এই প্রবলেমটাতে আমাদের অর্ডার কত হবে, অর্ডার হচ্ছে 2, কারণ এখানে ওয়াই কে 2বার ডিফারেন্সিয়েট করা আছে, এখানে একবার ডিফারেন্সিয়েট করা, তার মানে আমাদের অর্ডার হচ্ছে 2, হাইয়েস্ট 2বার ডিফারেন্সিয়েট করা, তাই অর্ডার হচ্ছে 2। নেক্সট হচ্ছে ডিগ্রি। এখন ডিগ্রি বের করতে গিয়ে আমরা দেখতেছি যে এখানে আমাদের পাওয়ারে ফ্র্যাকশন আছে, তো ফ্র্যাকশন দুইটাকে আমাদের কি করতে হবে, দূর করতে হবে। ফ্র্যাকশন দূর করার জন্য আমরা কি করব, যেই ফ্র্যাকশনটা আছে তার অপোজিটটা আমরা করব। এখানে আমরা হাফ আছে, তার মানে স্কোয়ার করতে হবে। এখানে 1/3 আছে, মানে কি কিউব করতে হবে। তো ফার্স্টে আমরা যেটা করব, আমরা এই কিউবটাকে সরাবো। তো দুই পাশে হচ্ছে আমরা, আচ্ছা সবার আগে আমরা হচ্ছে স্কোয়ার করে দিই, দুই পাশে স্কোয়ার করে দিই, যে কোনো একটা আগে পরে করলে হবে। তো আমাদের এখানে আসলে কিউব করতে হবে আর স্কোয়ার করতে হবে। তো ফার্স্টে আমরা কিউবটা করি। তো কিউব করলে কি হবে, ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার, এখানে গুণন 3 চলে আসবে, তো 3 কাটা চলে যাবে, তবে আমার পাওয়ার থাকবে 1। আর এখানে ওয়াই প্লাস ডিওয়াই ওভার ডিএক্স, এটার পাওয়ার চলে আসবে 3/2। নেক্সট আমরা যদি স্কোয়ার করে দিই, তাহলে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার, এটার মাথায় পাওয়ার থাকবে হচ্ছে 2, এখানে পাওয়ার থাকবে হচ্ছে 3। তার মানে আমাদের হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত, এটা। এখন হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের মাথায় পাওয়ার কত, 2, তার মানে আমাদের ডিগ্রি কত হবে, ডিগ্রি হবে হচ্ছে 2। এখন অনেকে বলতে পারে এই জিনিসটা আমরা কেন এক্সপ্যান্ড করলাম না। আসলে এই জিনিসটা এক্সপ্যান্ড করে কোনো লাভ নাই, কারণ হচ্ছে আমরা জানি যে এখানে অলরেডি একবার ডিফারেন্সিয়েট করা আছে, তাই না, আমরা ডিগ্রি বের করতেছি। বাট আমাদের হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত, এটা 2, বাট এইখানে যে ডেরিভেটিভটা আছে এটার অর্ডার কত, 1। তার মানে এখান থেকে আমরা ডিগ্রি কিন্তু পাবো না, কারণ হচ্ছে এটার থেকে বেশিবার ডিফারেন্সিয়েট করা আছে এই পাশে। তার মানে আমরা ডিগ্রি কোথা থেকে পাবো, এই পাশ থেকে পাবো। দ্যাটস ওয়াই এটার ডিগ্রি কত হবে, অবশ্যই 2 হবে। নেক্সট হচ্ছে লিনিয়ারিটি। এই জিনিসটা কি লিনিয়ার নাকি নন লিনিয়ার, অবশ্যই নন লিনিয়ার। কারণ হচ্ছে আমাদের এই ডেরিভেটিভের মাথায় কত পাওয়ার, পাওয়ার হচ্ছে 2, পাওয়ার কি 1 থাকতে হবে। ডেরিভেটিভ এবং ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মাথায় পাওয়ার 1 থাকতে হবে, বাট এখানে হচ্ছে 3 আছে আর 2 আছে, তো এটা হচ্ছে নন লিনিয়ার। নেক্সট এক্সাম্পল, এটা একটু ডিফারেন্ট। এইখানে আমাদের অর্ডার এবং ডিগ্রি বের করার আগে একটু সাবধান থাকতে হবে। আমরা এখানে জাস্ট ধাপ করে বলে দিতে পারি না যে আচ্ছা ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার আছে, তার মানে অর্ডার কত হবে, অর্ডার হচ্ছে 2 হবে। ভুল, অর্ডার 2 হবে না এখানে। কেন, কারণ হচ্ছে আমাদের কিন্তু বাইরে 2বার এক্স দিয়ে ডিফারেন্সিয়েট করার কথা বলা আছে, তার মানে আমাদের এই জিনিসটা ভেতরে অলরেডি 2বার এক্স দিয়ে ডিফারেন্সিয়েট করা।
এরপর আবার দুইবার এক্স দিয়ে আরো দুইবার ডিফারেন্সিয়েট করা আছে। তার মানে আমাদের এই পুরো জিনিসটা দুইবার আরো ডিফারেন্সিয়েট করতে হবে, দেন আমরা অর্ডার জানতে পারবো। আমরা যদি আরো দুইবার ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে, ফার্স্টে আমরা একবার ডিফারেন্সিয়েট করি, একবার ডিফারেন্সিয়েট করলে এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করবো এক্স এর সাপেক্ষে, তাহলে হবে হচ্ছে ডি ডি এক্স অফ ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার টু দি পাওয়ার -3/2 ইকুয়ালস টু 0। এখন এই জিনিসটা ডিফারেন্সিয়েট করবো এক্স এর সাপেক্ষে, তাহলে কি হবে, তাহলে এখানে আমরা হচ্ছে কোন ফর্মুলা খাটাবো, এখানে আমরা খাটাবো হচ্ছে ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা। এটা কি, এটা হচ্ছে এন সামনে চলে আসবে অ্যান্ড এক্স টু দি পাওয়ার n-1, একদম ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশনের প্রথম যে ফর্মুলাটা আমরা শিখি সেটা। এটা আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে, -3/2 সামনে চলে আসবে, আর ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার এটার মাথায় পাওয়ার হয়ে যাবে -3/2 -1, তার মানে হবে হচ্ছে -5/2। এখন কাজ কি শেষ, কাজ শেষ না, কারণ আমরা চেইন রুল অ্যাপ্লাই করতে হবে, কারণ এখানে আমাদের কি এক্স ছিল, এক্স ছিল না, এখানে আমাদের এক্স ছিল, বাট এই ফর্মুলাতে এক্স ছিল, বাট এই জায়গায় কিন্তু আমাদের কোনো এক্স নেই, এখানে আছে ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার। তার মানে আমাদের আরেকবার এই জিনিসটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে এক্স এর সাপেক্ষে, চেইন রুল। আরেকবার ডিফারেন্সিয়েট করলে পাবো ডি কিউব ওয়াই ডি এক্স কিউব ইকুয়ালস টু 0। এখন এই জিনিসটাকে আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। এখন আবার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো, তাহলে এখানে আমাদের কি ইউভি অ্যাপ্লাই করতে হবে, কারণ এখানে আমাদের দুইটা ফাংশন আছে, এটা একটা এটা একটা, দুইটা ফাংশন আছে। তো ইউভি অ্যাপ্লাই করি, ফার্স্টে এটাকে বাইরে রেখে এটা ডিফারেন্সিয়েশন করব, তাহলে আমরা পাবো হচ্ছে ডি কিউব ওয়াই ডি এক্স কিউব, এটাকে আমরা বাইরে রাখলাম, বাইরে রেখে এটা ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো -3/2 ইন্টু -5/2 সামনে চলে আসবে, ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ারের মাথায় পাওয়ার হবে -5/2 -1, মানে হচ্ছে -7/2 ইন্টু ডি স্কোয়ার ওয়াই ডি ওয়াই ডি এক্স স্কোয়ারের আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে হবে ডি কিউ ওয়াই ডি এক্স কিউব। সেকেন্ড টার্ম হচ্ছে এটাকে বাইরে রেখে এটা ডিফারেন্সিয়েশন, তাহলে আমাদের আসবে প্লাস -3/2 ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার টু দি পাওয়ার -5/2 ডি 4y dx টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 0। তার মানে আমাদের হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভসটা কত, হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কি 3, 2 নাকি 4? 4। তার মানে আমাদের অর্ডার কত হবে, অর্ডার হবে হচ্ছে 4। এটা হচ্ছে আমাদের এখানে অর্ডার। আমরা কিন্তু শুরুতে এই জিনিসটা দেখে মানে থাপ করে বলে দিতে পারবো না যে হচ্ছে অর্ডার 2 হবে, এখানে অর্ডার হবে হচ্ছে 4। এখন এই পুরো ক্যালকুলেশনটা করা আমাদের জন্য আসলে দরকার ছিল না অর্ডার বের হওয়ার জন্য, কারণ আমরা জানি অর্ডার মানে কি, কয়বার সর্বোচ্চ কয়বার ডিফারেন্সিয়েট করা আছে। কারণ এখানে 2বার ডিফারেন্সিয়েট করা আছে, সেটাকে আবার বাইরে 2বার ডিফারেন্সিয়েট করা আছে, তার মানে টোটাল কয়বার ডিফারেন্সিয়েট করা আছে, 4বার। তার মানে অর্ডার কত হবে, 4। এই জিনিসটা পুরাটা না করেও আমরা আসলে অর্ডার 4 এটা বলে দিতে পারতাম। আর এই ক্যালকুলেশনটা আরেকবার আমি রিভিউ করে দিই, সেটা হচ্ছে ফার্স্টে 2বার ডিফারেন্সিয়েট করতে বলা আছে, তার মানে আমরা ফার্স্টে একবার ডিফারেন্সিয়েট করব, তারপর আবার ডিফারেন্সিয়েট করব। একবার ডিফারেন্সিয়েট করলে কি হবে, এখানে এক্স টু দি পাওয়ার এন ফরম্যাটে আছে, তার মানে হবে কি এন এক্স টু দি পাওয়ার n-1 ইন্টু এখানে যে ফাংশনটা আছে সেটা তো এক্স না, তার মানে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, করলে আমাদের থাকবে ডি কিউ ওয়াই ডি এক্স কিউ, চেইন রুল। নেক্সট এই পুরো জিনিসটাকে আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে এখানে আমাদের আছে ইউ ভি ফরম্যাটে, তাহলে আমরা ইউ এর ডিফারেন্সিয়েশন করব ভি কে বাইরে রেখে, তারপরে ভি এর ডিফারেন্সিয়েশন করব ইউ কে বাইরে রেখে, তাহলে আমাদের এটা বাইরে থাকবে, এটা বাইরে আছে, এটা ডিফারেন্সিয়েশন এগেইন এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, চেইন রুল। এরপর আমরা এই জিনিসটাকে বাইরে রাখবো, এই জিনিসটাকে বাইরে রাখছি, অ্যান্ড দেন এটা ডিফারেন্সিয়েশন করছি, এটা 3বার ডিফারেন্সিয়েট করা আছে, আরেকবার ডিফারেন্সিয়েট করলে 4 চলে আসবে, সো ডি 4y ডি এক্স টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 0। এখন এখানে ডিগ্রি কত হবে, আমাদের হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত, এটা, এটার মাথায় পাওয়ার কত 1, তার মানে আমাদের ডিগ্রি হচ্ছে 1। নেক্সট হচ্ছে লিনিয়ারিটি আসলে
এটা বোঝাই যাচ্ছে যে এটা হচ্ছে নন লিনিয়ার হবে। কেন? কারণ হচ্ছে এখানে আমাদের ডেরিভেটিভগুলো কি আকারে আছে? গুণাকারে আছে। এখানে আমাদের ডেরিভেটিভ কিন্তু গুণাকারে আছে, ডেরিভেটিভগুলো গুণাকারে আছে, দ্যাটস ওয়াই এটা নন লিনিয়ার হবে, নন লিনিয়ার। আচ্ছা, নেক্সট প্রবলেম। এখন এইখানে আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেয়া আছে। আগের প্রবলেমগুলোতে আমাদের কি ছিল? অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল, আমাদের একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ছিল। বাট এইখানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কয়টা? দুইটা, একটা এক্স আর একটা ওয়াই। তো এইখানে আসলে সেম রুলগুলোই খাটবে। আমাদের আগে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে যে রুল খাটছে, সো এই পিডির ক্ষেত্রেও সেম রুল খাটবে। তো এখানে আমাদের হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত? এখানে ইউকে একবার ডিফারেন্সিয়েট করা আছে, বাট এখানে ইউকে কয়বার ডিফারেন্সিয়েট করা আছে? আমরা দেখব এই জায়গায় কত আছে, এখানে কত আছে? 3। তার মানে ইউকে এখানে 3বার ডিফারেন্সিয়েট করা আছে, একবার এক্স এর সাপেক্ষে, 2বার ওয়াই এর সাপেক্ষে। তার মানে অর্ডার কত হবে? অর্ডার হবে হচ্ছে 3, টোটাল 3বার ডিফারেন্সিয়েট করা আছে। এখন এই হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের মাথায় পাওয়ার কত? 2। তার মানে আমাদের ডিগ্রি কত হবে? ডিগ্রি হচ্ছে 2। আর এটা কি লিনিয়ার নাকি নন লিনিয়ার? এটা হচ্ছে লিনিয়ার নাকি নন লিনিয়ার? এটা নন লিনিয়ার, কারণ এখানে পাওয়ার কত? 2। এখানে আমাদের ডেরিভেটিভের মাথায় পাওয়ার 1 থাকতে হবে, বাট পাওয়ার কত? 2। তার মানে এটা নন লিনিয়ার। আচ্ছা, নেক্সট আমাদের কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, এখান থেকে আমাদের বের করতে বলছে যে এই ইকুয়েশনগুলা লিনিয়ার নাকি নন লিনিয়ার। তো ফার্স্ট এক্সাম্পলে বলা হচ্ছে ডিওয়াই ডিএক্স প্লাস সাইন ওয়াই। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু প্রথম যে দুইটা কন্ডিশন আমরা শিখে আসছিলাম সেই দুইটা কিন্তু মিট করছে। আমাদের এখানে কিন্তু ডেরিভেটিভ আর হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুণ আকারে নাই, অথবা এদের মাথায় পাওয়ারও কিন্তু 1। বাট সমস্যা হচ্ছে এখানে একটা নন লিনিয়ার ফাংশন আছে, সেটা হচ্ছে সাইন ওয়াই। এখানে সাইন ওয়াই এর জায়গায় ই টু দি পাওয়ার ওয়াই, লন ওয়াই, যে কোনো কিছুই থাকতে পারতো। এই সব ক্ষেত্রে আমাদের এই এই ইকুয়েশনটা হবে নন লিনিয়ার। কেন? কারণ এখানে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল একটা নন লিনিয়ার ফাংশনের ভেতরে আছে। এখন নেক্সট এক্সাম্পলটাতে আমাদের বলা হচ্ছে সেম জিনিস, বাট সাইন ওয়াই এর জায়গায় আছে সাইন এক্স। এটা কি নন লিনিয়ার? না, এটা নন লিনিয়ার না, কারণ হচ্ছে এখানে আমাদের সাইন এক্স আছে। সাইন এক্সে এক্স কিন্তু আমাদের ডিপেন্ডেন্ট না, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মাথায় যদি পাওয়ার 1-এর বেশিও থাকে, বা হচ্ছে এটা যদি প্রোডাক্ট আকারেও থাকে, ডাজেন্ট ম্যাটার। এখানে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যখন নন লিনিয়ার ফাংশনের ভেতরে থাকবে তখন আমাদের ইকুয়েশন নন লিনিয়ার হবে। বাট এই ক্ষেত্রে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা হচ্ছে নন লিনিয়ার ফাংশনের ভেতরে, তার মানে এটা আমাদের কি? লিনিয়ার। তাহলে আমাদের এই কন্ডিশনটা আগে একটু লিখে নেওয়া দরকার, সেটা হচ্ছে লিনিয়ারিটির ক্ষেত্রে আমাদের আরেকটা কন্ডিশন মাথায় রাখতে হবে, যে সেটা কি? ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস অথবা ডেরিভেটিভস can't occur inside non-linear function like sine, ln, e to the power y, etc. আমাদের নেক্সট বলা হচ্ছে যে ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। এখন এখানে ওয়াই এর মাথায় পাওয়ার কত? 2। তার মানে এটা কি? অবশ্যই নন লিনিয়ার। নেক্সট এখানে বলা হচ্ছে ডিওয়াই ডিএক্স প্লাস এক্স স্কোয়ার। এখানে কিন্তু এক্স এর মাথায় পাওয়ার 2, এখানে এক্স কি? আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তো এটার মাথায় পাওয়ার 2 থাকলেও সমস্যা নেই, তার মানে এটা কি? লিনিয়ার। আমরা যে কন্ডিশনগুলো শিখে আসছি সেগুলো কিসের জন্য ছিল? আমাদের ডেরিভেটিভের জন্য ছিল এবং আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের জন্য ছিল। এগুলো কিন্তু আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের জন্য ছিল না। আমাদের মাথায় রাখতে হবে যে, খেয়াল রাখতে হবে যাতে করে আমরা কন্ডিশনগুলো ডেরিভেটিভ এবং ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপরে খাটে। নেক্সট আমাদের বলা হচ্ছে ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইকুয়ালস টু 0। এগেন এটা হচ্ছে আমাদের কি হবে? লিনিয়ার। কেন লিনিয়ার? কারণ হচ্ছে
ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার আর হচ্ছে এক্স ওয়াই। এখানে ওয়াই কিন্তু প্রোডাক্ট আকারে আছে, বাট ওয়াই এর সাথে কে প্রোডাক্ট আকারে আছে? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখন ওয়াই এর সাথে যদি ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার প্রোডাক্ট আকারে থাকতো তখন নন লিনিয়ার হইতো, বাট এখানে ওয়াই এক্স এর সাথে প্রোডাক্ট আকারে আছে, তার মানে এটা কি লিনিয়ার। আরেকটা জিনিস, আমরা কিন্তু ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার এই অর্ডার দেখে লিনিয়ারিটি হিসাব করবো না। এখানে অর্ডার 3 4 5 যা কিছু থাকুক সেটা ম্যাটার করতেছে না। ম্যাটার করতেছে কি, আমাদের এই ডেরিভেটিভের মাথায় পাওয়ার কত। পুরা ডেরিভেটিভ টার্মটার মাথায় পাওয়ার কিন্তু 1, অর্ডার 2 ঠিক আছে, কিন্তু ডিগ্রি কত 1, তার মানে আমাদের এটা লিনিয়ার। সো এখানে খেয়াল রাখতে হবে আমরা অর্ডার মেজার করতেছি না, আমরা মেজার করতেছি যে ডিগ্রি 1 কিনা। ডিগ্রি যদি 1 হয় তার মানে লিনিয়ার। আচ্ছা, নেক্সট আমাদের এই হোমওয়ার্কটা থাকবে। এই প্রবলেমটা একটু দেখতে বিদঘুটে মনে হতে পারে, বাট এটা আসলে খুবই সহজ। এখানে দুইটা ইকুয়েশন দেয়া আছে অ্যান্ড এই ইকুয়েশনের অর্ডার অ্যান্ড ডিগ্রি আমাদের বের করতে হবে। এরপর আমাদের বের করতে হবে যে ফাইন্ড দ্য সাম অফ দ্য অর্ডার অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন 1 অ্যান্ড ডিগ্রি অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন 2। তার মানে প্রথমটার অর্ডার অ্যান্ড সেকেন্ডটার ডিগ্রি আমরা বের করব, অ্যান্ড এই দুইটার সাম আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো আমার রিকোয়েস্ট থাকবে সবাই এই প্রবলেমটা নিজে নিজে সলভ করবেন, অ্যান্ড দেন সলিউশনটা হচ্ছে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি এটার সলিউশন দেখিয়ে দেবো, অ্যান্ড ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।